সচিবালয়ে অগ্নিকাণ্ড, ৭ নম্বর ভবনের ৪টি তলা পুড়ে ছাই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন। লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা সম্পন্ন। শেখ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে আগুন, রিজভী। হঠাৎ আমেরিকান এয়ারলাইন্সের পরিষেবা বন্ধ। এবং সাকিব দেশের হয়ে খেলতে পারছে না, এটা আমাদের ব্যর্থতা, সুজন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডে ৭ নম্বর ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত 4টি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সরেজমিনে পুড়ে যাওয়া ভবনটিতে গিয়ে এ চিত্র দেখা গেছে। জানা গেছে, ছাই হয়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল। এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি, কম্পিউটার সহ সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রসঙ্গত, সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শুরুতে রাত ১টা ৫৪ থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিটের দীর্ঘ প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সকাল ৮টা ৫ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ১০ ঘন্টা। রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার রাত ২:৩০টায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিতে জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে, যারা যুগ্ম সচিব থেকে উপরের পদমর্যাদার হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধিও থাকবেন। কমিটির সদস্য সচিব হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি। তবে কমিটির প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও আদেশে বলা হয়েছে। কমিটির কার্যপরিধি উল্লেখ করে বলা হয়েছে, এই কমিটি সংগঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ কল্পে সুপারিশ প্রণয়ন করবেন। কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে বলে অফিস আদেশে জানানো হয়। বড়দিনের আগের রাতে বান্দরবনের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় আগুনে ১৯টি ঘরের মধ্যে ১৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আগুনে পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণ সহ সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশও দিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গেছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। বার্তায় আরও বলা হয়, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে বান্দরবনের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজই টংঝিরি যাবেন। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের
প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেন। বৃহস্পতিবার বাদ-জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে তার জানাজা সম্পন্ন হয়। এর আগে আগুন নেভানোর কাজ করতে গিয়ে বুধবার রাত ৩টা ১৫ দিকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি ২ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বাঁচাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে এমন মন্তব্য করে বিএনপি নেতারা আহ্বান জানিয়েছেন ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। সচিবালয়ে লাগা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী সচিবালয়ের আগুন পরিকল্পিত মন্তব্য করে বলেন, সরকার শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে দেয়া হয়েছে আগুন। নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি জানায়। রিজভী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মৃত হুসেইন মোহাম্মদ এরশাদের চেয়েও ভয়াবহ নিষ্ঠুরতা শেখ হাসিনা দেখিয়েছেন। সব জেনে শুনেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। গণমাধ্যম দিয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে তারা। গুম, খুন ও ক্রস ফায়ার একের পর এক অপকর্ম যারা করেছেন তাকে সমর্থন দিচ্ছে ভারত। একথা জানিয়ে তিনি আরও বলেন, হাসিনার মাধ্যমে উপনিবেশ কায়েমের চেষ্টা করছে তারা। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে আমরা এখন চূড়ান্ত গণতন্ত্রের পথে এগিয়ে যাব। রিজভী বলেন, আমরা শুনছি একটা রাজকীয় দল করার চেষ্টা চলছে। কারা কোন রাজনৈতিক দল করবেন এটা যদি গোয়েন্দারা ঠিক করে দেন তাহলে হাসিনার সঙ্গে পার্থক্য কি থাকলো? এসব কিন্তু দেশের মানুষ মেনে নেবে না। মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরশাদ ও হাসিনার মতো একই সংস্কৃতি পুনরাবৃত্তি হয় তাহলে কি পরিবর্তন এলো? তিনি আবারও বলেন, জাতীয় নিরাপত্তার সংজ্ঞা কি হতে পারে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আর সাইবার সুরক্ষা আইনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। সাইবার সুরক্ষা 2024 যদি এদের হাতে থাকে তাহলে কি বাক স্বাধীনতা আবারও রুদ্ধ হবে? সংস্কার যে কিরূপ হবে তা কোন দিকে যাবে তা ঠিক বোঝা যাচ্ছে না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে,
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বের বৃহত্তম এয়ারলাইন্স অপারেটর আমেরিকান এয়ারলাইন্সের পরিষেবা হঠাৎ করেই বন্ধ রাখা হয়েছে। ক্রিসমাসের প্রাক্কালে অজ্ঞাত যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, আমাদের টিম যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য কাজ করছে। গ্রাহকদের অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীরা যখন ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন বিমানবন্দরে এ ঘোষণা দেয়া হয়। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে একটি ভিডিওতে দেখা গেছে, এয়ারলাইন যাত্রীদের জানাচ্ছে
তারা প্রতি 15 মিনিটে একটি আপডেট দেবে এবং তাদের জানাবে কি ঘটছে। আমাদের সিস্টেমটি ডাউন হয়েছে, যার ফলে আমরা কোনো ক্রু বা যাত্রীকে এতে রাখতে পারি না। আমরা এটা নিয়ে কাজ করছি। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর একটি নোটে বলা হয়েছে সংস্থাটি সমস্ত ফ্লাইট গ্রাউন্ডিংয়ের জন্য অনুরোধ করেছে। সাদা মাথার ঈগলকে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে 250 বছর পর শিকারী এই পাখি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেল। খবর বিবিসির। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় প্রতীক সাদা মাথার ঈগল। 1782 সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিলে এ পাখির ছাপ দেখা যায়, তবে এটিকে এতদিন সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি। গত সপ্তাহে এমন ঈগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে। এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তা বাইডেনের টেবিলে পাঠানো হয়। ঈগল বিষয়ক ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল ঈগল সেন্টারের কো-চেয়ার জ্যাক ডেভিস জানান, প্রায় 250 বছর ধরে আমরা বোল্ড ঈগলকে জাতীয় পাখি বলে ডাকতাম, যদিও এটি তা ছিল না। তবে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এবং এই স্বীকৃতি পাওয়ার জন্য আর কোনো পাখি এর চেয়ে যোগ্য হতে পারে না। আমেরিকার 1940 সালের ন্যাশনাল এমব্লেম অ্যাক্ট অনুযায়ী সাদা মাথার ঈগল দেশটির সংরক্ষিত পাখি। এই পাখি বিক্রি ও শিকার করা অবৈধ। তারপরও এই ঈগল একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে ছিল, যদিও 2009 সাল থেকে এই পাখির সংখ্যা বাড়ছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়ার কারণে বর্তমানে তার বেঁচে থাকার সম্ভাবনা 50%। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়েছে 2019 সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ 1 বছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন, কিন্তু চলতি বছরের মে মাসে তিনি আক্রান্ত হন লিউকোমিয়ায়। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যান্সার ফিরে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলেছে আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্রে বলেছে তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 50%। শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তিনি আলাদা থাকছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গত 8 ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে পালান বাশার আল আসাদ। তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন। চলতি সপ্তাহে গুঞ্জন ওঠে বাশারকে ডিভোর্স দিয়ে নিজের জন্মস্থান যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন আসমা। তবে পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় এই তথ্য গুজব। আর এখন জানা গেল আসমা গুরুতর অসুস্থ। যুক্তরাজ্যে সিরীয় বাবা মায়ের ঘরে 1975 সালে জন্ম হয় আসমার। তিনি 2000 সালে বাশারকে বিয়ে করেন। হাফেজ, জেইন এবং করিম নামে তাদের 3 সন্তান রয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর একদল কর্মী। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে হল বাজার টাউন ক্লাবের সামনে এ অভিযান উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং সার্বিক সহযোগিতা করেন কুমারখালী থানা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উদ্বোধনের পর কুমারখালী শহরের হল বাজার থেকে গণমোড় পর্যন্ত এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা
অভিযানে পরিচালনা করে সংগঠনটি। সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক মেয়র আনসার প্রামাণিক শহরবাসীর সহায়তা চেয়ে বলেন, একটা জিনিস মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকা জলাবদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং মশা মারার জন্য খরচ করে জনগণকে সচেতন করতে না পারি, তখন এই নগরকে আপনি সুন্দর রাখতে পারবেন না। এজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এ শহর আমার, আপনার, সবার। ময়লা যথাস্থানে ফেলুন, আসুন সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে।
যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। উপস্থাপক রাফসান শাবাব ও গায়িকা জেফার রহমানের সম্পর্ক নিয়ে শোবিজে গুঞ্জন দীর্ঘদিনের। রাফসানের সংসার ভাঙার পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এমনকি একসঙ্গে থাইল্যান্ড ভ্রমণের ছবি ভাইরাল হওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়। ভক্তদের একাংশের দাবি, জেফারের সঙ্গে প্রেমের কারণেই রাফসানের সংসার ভেঙেছে। সম্প্রতি এই সম্পর্ক নিয়ে কথা বলেছেন জেফার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিয়ে বা বাচ্চা সব মানুষই ভেবে নিয়েছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই, তাদের যা ইচ্ছা ভাবুক। রাফসানের সঙ্গে থাইল্যান্ড ভ্রমণ এবং প্রেমের প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি ব্যক্তিগত জীবন শেয়ার করতে পছন্দ করি না, কিন্তু পাবলিক ফিগার হিসেবে আমাকে নিয়ে নানা গল্প তৈরি হচ্ছে, তাদের ভাবতে দিচ্ছি, যা ইচ্ছা ভাবুক। শোবিজ অঙ্গনে অনেকেই দাবি করেছেন তাদের দীর্ঘদিনের প্রেম এখন বিয়েতে পরিণত হয়েছে। তবে রাফসান ও জেফার এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। এই জুটি তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা থামছে না। ভক্তরা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানালেও কেউ কেউ সত্য জানাতে অপেক্ষায়। শোবিজের এই আলোচনায় রাফসান জেফার এখন শিরোনামে। শাহরুখ খানের কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে বলিউডের আলোচনায়। তবে সাম্প্রতিক ঘটনাগুলো তাদের সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের ক্রিসমাসে সুহানা ও অগস্ত্য আলাদা আলাদা পার্টি করেছেন। জোয়া আক্তারের বাড়িতে সুহানা একাই যোগ দেন, যেখানে বলিউডে অনেক তারকা উপস্থিত ছিলেন। অন্যদিকে অগস্ত্য ছিলেন কাপুর পরিবারের পার্টিতে। তাদের এই আলাদা আলাদা উপস্থিতি অনুরাগীদের মনে সন্দেহ জাগিয়েছেন। এর আগেও সালমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে সুহানা ও অগস্ত্য একসঙ্গে থাকলেও আলাদা আলাদাভাবে উপস্থিত হন। এমনকি সালমানের বাড়ির আরেক পার্টিতেও তারা আলাদা সময় এসেছিলেন। এসব ঘটনায় ধারণা করা হচ্ছে তাদের সম্পর্ক ভাঙনের দিকে এগোচ্ছে। দ্য আর্চিস সিনেমার শুটিং থেকে সুহানা ও অগস্ত্যের প্রেমের গুঞ্জন শুরু। পরে জয়া বচ্চনের জন্মদিনের ঘরোয়া পার্টিতে সুহানার উপস্থিতি এবং তাদের একসঙ্গে কফি ডেটের ছবি ভাইরাল হলে সম্পর্কের আলোচনা তুঙ্গে ওঠে। তবে ক্রিসমাস উদযাপন থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনাগুলোতে তাদের নীরবতা অনুরাগীদের জল্পনা আরও বাড়িয়েছে। সুহানা ও অগস্ত্য তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলবেন কিনা তা নিয়ে ভক্তদের অপেক্ষা চলছে। বেবি ড্রাইভার সিনেমার তারকা হাডসন জোসেফ মিক আর নেই।
মাত্র 16 বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। নিউ ইয়র্ক টাইমস থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের আলাবামার ওয়েস্টাভিয়ায় হিলসে একটি চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন এই হলিউড অভিনেতা। এই দুর্ঘটনা ঘটে 19 ডিসেম্বর সন্ধ্যায়। এই অভিনেতার পরিবারের পক্ষ থেকে একটি শোক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বেবি ড্রাইভার সিনেমার মাধ্যমে পরিচিত পাওয়া এই কিশোর অভিনেতা চলন্ত গাড়ি থেকে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শরীরে বেশ কিছু জায়গায় আঘাত পান তিনি, তবে মাথায় গুরুতর আঘাত লাগে। 21 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যুক্তরাষ্ট্রের ওয়েস্টাভিয়া হিলস পুলিশ তরুণ অভিনেতার মৃত্যুর তদন্ত করছে। হাডসনের মা লানি ওয়েলস মিক ফেসবুকে এক আবেগঘন বার্তায় লেখেন, আমাদের হৃদয় ভেঙে গেছে এই শোক জানাতে যে আজ রাতে হাডসন মিক যিশুর কাছে চলে গেছেন। তার 16 বছরের জীবন খুবই সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি এই সময় অসাধারণ সব অর্জন করেছেন এবং সকলের জীবনে গভীর প্রভাব ফেলেছেন। শোক বার্তায় উল্লেখ করা হয়েছে, হাডসন তার দেহদান করে দিয়েছিলেন। যে রোগীদের শরীরে বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়, তারা দান করা এসব প্রত্যঙ্গ ব্যবহারের মাধ্যমে পুনরায় সুস্থ হয়ে উঠতে পারেন। এই বিষয়টি ভাবিয়েছিল হ্যাডসনকে, তাই তার পরিবার গর্বিত তার মরণোত্তর দেহদানের বিষয়টি নিয়ে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আর মাত্র 4 দিন পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কিনা তাও জানা যায়নি। তবে সাকিবের দেশের হয়ে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে মানছেন খালেদ মাহমুদ। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকার হেড কোচ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না সাকিব, যার ফলে বিপিএল ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশসেরা এই ক্রিকেটারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। দেশের হয়ে সাকিবের খেলতে না পারা নিয়ে সুজন বলেন, সাকিব বিশ্বের নাম্বার 1 ক্রিকেটার, তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না, এটা আমাদের ব্যর্থতা। সাকিবের 7 মাসের রাজনৈতিক ক্যারিয়ারকে 17 বছরের ক্রিকেট ক্যারিয়ারের থেকে বড় করে দেখাকে হতাশার বলে মনে করছেন সুজন। তার ভাষ্য, সে রাজনীতিতে যুক্ত হয়েছে, কতটুকু অপরাধ করেছে জানি না, কিন্তু আমরা তার 7 মাসের রাজনীতিকে 17 বছরের ক্যারিয়ারের থেকে বড় করে দেখা হচ্ছে, এটা হতাশার। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সচিবালয় অগ্নিকাণ্ড, 7 নম্বর ভবনের 4টি তলা পুড়ে ছাই। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা সম্পন্ন। শেখ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে আগুন, রিজভী। হঠাৎ আমেরিকান এয়ারলাইন্সের পরিষেবা বন্ধ। এবং সাকিব দেশের হয়ে খেলতে পারছে না, এটা আমাদের ব্যর্থতা, সুজন। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org।
প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।